হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি এমআর স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যার নাম জেনেটিক্স। জেনেটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর নিট অ্যান্ড ফর 12। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ জেনেটিক্স? জেনেটিক্স কি? দেখো, হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার আমরা পড়েছি বাবা মা থেকে সন্তানের জন্ম হয়। জেনেটিক্স চ্যাপ্টারে আমরা পড়ব আমরা সন্তানরা বাবা মায়ের মতো কেন, আমরা ভাই বোনরা নিজেদের মতো দেখতে কেন। একটা বাবা মায়ের 3টে ছেলে, তারা অনেকটা একই রকম দেখতে, আবার তারা বাবা মায়ের মতো দেখতে। দুটো প্রশ্ন। এক, ভাই বোনরা একে অপরের মতো দেখতে কেন, সাথে সাথে ভাই বোনরা বাবা মায়ের মতো দেখতে কেন। সাবজেক্টের নাম জেনেটিক্স। কেন, কখনো চিন্তা করে দেখেছো বাঘের বাচ্চাটা কেন বাঘের মতো দেখতে, হাতির বাচ্চা কেন হাতির মতো, সিংহের বাচ্চা কেন হরিণের মতো নয়, শিয়ালের বাচ্চা কেন কুকুরের মতো নয়? কেন কখনো বিড়ালের পেটে বাঘ জন্মায়নি, কেন আম গাছের চারাটা জাম গাছ হয়নি? চিন্তা করে দেখেছো? মানুষের বাচ্চা সবসময় মানুষের মতোই দেখতে কেন? সবচেয়ে বড় ব্যাপার, তুমি যদি কখনো নাইজেরিয়ান পপুলেশনে যাও, দেখতে পাবে একটা নাইজেরিয়ান কাপেলের বাচ্চা একদম নাইজেরিয়ানদের মতোই দেখতে। কোঁকড়ানো চুল, লম্বা দেহ এবং গায়ের রং বলতে গেলে খুবই নিগ্র। কেন? কি এমন জিনিস ওই নাইজেরিয়ান বাবা এবং নাইজেরিয়ান মা ওই বাচ্চাটাকে দিয়েছে বা বাচ্চাটাকে তৈরি করেছে, কি এমন জিনিস দিয়ে যা বাচ্চাটাকে একদম নাইজেরিয়ানদের মতন তৈরি করেছে? সাবজেক্টের নাম জেনেটিক্স। জেনেটিক্সে আমরা কি পড়বো? জেনেটিক্সে আমরা পড়বো আমরা সন্তানরা কেন বাবা মায়ের মতো হই। জেনেটিক্সে আমরা পড়বো আমাদের বাবাদের ব্লাড গ্রুপ এ হলে, মায়ের ব্লাড গ্রুপ এ হলে সন্তানের ব্লাড গ্রুপ কেন এ হবে। জেনেটিক্সে আমরা পড়বো সন্তানের জন্ম, সন্তানের সেক্স ডিটারমিনেশনে সন্তান ছেলে না মেয়ে হবে তাতে মায়ের কোনো হাত নেই। জেনেটিক্সে আমরা পড়বো সন্তানের সেক্স ডিটারমিনেশনে পুরোটা বাবার উপরে ডিপেন্ড করে। জেনেটিক্সে আমরা পড়বো মৌমাছি, হানিবি, যাদের কোনো বাবা হয় না, কোনো ছেলে হয় না, কিন্তু গ্র্যান্ডফাদার হয়, গ্র্যান্ডসন হয়। জেনেটিক্সে আমরা পড়বো রাস্তায় ঘুরে ঘুরে তালি মেরে টাকা নেওয়া থার্ড জেন্ডারগুলো কেন ওরকমভাবে জীবনযাপন করে, কেন ওদের কি কোনো সেক্স অর্গান আছে, ওরা কি সন্তান জন্ম দিতে পারে? জেনেটিক্স চ্যাপ্টারে পড়বো। চলো, কথা বাড়াচ্ছি না। তাহলে বাঘের বাচ্চা সবসময় বাঘের মতোই হয়, হাতির বাচ্চা সবসময় হাতির মতোই হয়, বাঘের বাচ্চা কখনো সিংহের মতো হয় না, সিংহের মতো হয় না। বাবার মাথায় কোকড়া চুল থাকলে সন্তানের মাথায়ও কোকড়া চুল হবে। নাইজেরিয়ানদের পপুলেশনের বাচ্চাটা নাইজেরিয়ানদের মতোই হবে। কেন? কারণ কারণ একটা বাচ্চার জন্ম হয়, একটা বাচ্চা যখন মায়ের গর্ভে তার জন্ম হয়, ফার্টিলাইজেশনের পরে একটা সেল তৈরি হয়, জাইগোট। জাইগোট থেকে একটা ছোট্ট বাচ্চা, সেখান থেকে একটা ছোট্ট ফিটাস, সেখান থেকে এমব্রয়, সেখান থেকে ফিটাস, সেখান থেকে একটা নিউবর্ন, সেখান থেকে একটা বাচ্চার জন্ম হয়। আসলে কেন নাইজেরিয়ান বাচ্চাটা নাইজেরিয়ান বাবা মায়ের মতো জানো? কারণ ওই বাচ্চাটির দেহের প্রত্যেকটি কোষের অর্ধেক ক্রোমোজোম বাবার থেকে আসে, 23টা ক্রোমোজোম, অর্ধেক ক্রোমোজোম 23টা আসে বাবার স্পার্ম থেকে, বাকি 23টা আসে মায়ের ওভাম থেকে। এখন বাবার মাথায় কোকড়া চুল, কার্লি হেয়ার, মায়ের মাথাতে মনে করো কোকড়া চুল বা কার্লি হেয়ার। বাবা তার স্পামের মধ্যে যে জেনেটিক মেটেরিয়াল দিলেন, ক্রোমোজোম দিলেন, জিন দিলেন, মায়ের জেনেটিক মেটেরিয়াল, ক্রোমোজোম বা যে জিন দিলেন, সেই দুটো মিক্স হয়ে বাচ্চা উৎপন্ন হয়। খুব স্বাভাবিক। বাবার বাচ্চার দেহের জিনগুলো বাবার আর মায়ের, তাই বাচ্চার দেহের জিনগুলো যে প্রোটিন তৈরি করে, যে হেয়ার টাইপ তৈরি করে, যে স্কিন কালার তৈরি করে, তা অবশ্যই বাবার আর মায়ের ক্রোমোজোমের জিন থেকেই তৈরি করে। তাই বাচ্চার স্কিন কালার, বাচ্চার হেয়ার টাইপ, বাচ্চার হাইট, বাচ্চার ওয়েট, বাচ্চার বিহেভিয়ার, বাচ্চার ক্যারেক্টার সব বাবা মায়ের মতো হয়। প্রত্যেকটা বাচ্চা
হুবহু না হলেও তার বাবা মায়ের সঙ্গে সিমিলার। তাই যেহেতু বাচ্চাগুলো বাবা মায়ের সঙ্গে সিমিলার, তাই ভাই বোনরাও নিজেদের মধ্যে একটা সিমিলার। প্রশ্ন হলো, জেনেটিক্স তাহলে টার্মটা কি থেকে আসলো? জেনেটিক্স, তাই জন্য তো নাম জেনেটিক্স। কেন জেনেটিক্স? কারণ জেনেটিক্স টার্মটা এসেছে জিন থেকে। জিন শব্দের অর্থ হলো কন্ট্রোল করা, অর জেনারেট করা। জেনারেট মানে মানে কি অদ্ভুত ব্যাপার দেখো। বাবার দেহ থেকে আসা, বাবার দেহ বাবার দেহ থেকে আসা ক্রোমোজোম, বাবার দেহ থেকে আসা স্পামের মাধ্যমে আসা ক্রোমোজোমগুলো, মায়ের ওভাম থেকে আসা ক্রোমোজোমগুলো বাচ্চার দেহে এসে এই জিন বা ক্রোমোজোমগুলো জেনারেট করে। জিন থেকে আরএনএ, সেখান থেকে প্রোটিন তৈরি করে, আর প্রোটিনগুলো এক একটা ক্যারেক্টার তৈরি করে। যেহেতু বাবার মায়ের জিন, তাই তারা বাচ্চাকে জেনারেট করে বাবা মায়ের মতো করে। আমি আরও ডিটেলসে চ্যাপ্টারতে ঢুকছি। এখন প্রশ্ন হলো কি, আগেকার মানুষটা জেনেটিক্স জানতো, বুঝতো আগেকার মানুষটা জেনেটিক্স? কিন্তু স্যার না, জেনেটিক্স বুঝতো না। কিন্তু আগেকার মানুষরা ভয়ঙ্কর জেনেটিক্স বুঝতো। এখনকার মানুষের থেকে আগেকার মানুষেরা জেনেটিক্স বুঝতো। জেনেটিক্সকে তারা হয়তো খাতা কলমে কোনোদিন পড়েনি, বইয়ের পাতায় হয়তো জেনেটিক্স পড়েনি, কিন্তু জেনেটিক্সকে তারা খুব ভালো করে বুঝতো। কেন? কারণ তুমি খেয়াল করে দেখবে, আগে দুজনের মধ্যে ঝগড়া হলে, দুজনের মধ্যে ধরো ঝগড়া হয়েছে, কথা হতে হতেই ওই বয়স্ক লোকটি বংশ তুলে গালি দিত, তুই তো খারাপ হবি, কারণ তোর 14 গোষ্ঠী খারাপ, তোর বাবা খারাপ, তোর দাদু খারাপ, তাই তুই বদমাস, তুই খারাপ। এই যে গালাগালিগুলোর মধ্যে জেনেটিক্স জানতো, তার প্রমাণ দেখো। কারণ তুই খারাপ কারণ তোর বাবা খারাপ, তোর বাবা খারাপ কারণ তোর 14 গোষ্ঠী খারাপ। আসলে 14 গোষ্ঠী খারাপ হলে বাবা খারাপ হবে, এটা জেনেটিক্স বলে। বাবা খারাপ হলে ছেলে খারাপ হবে, জেনেটিক্স বলে। আরেকটা এক্সাম্পল দিই, আগেকার মানুষেরা বিয়ে দেওয়ার সময় খুব সিনসিয়ার থাকতো। ছেলে দেখতে গেল, ছেলের বাড়ি, ছেলের দাদুর বাড়ি, ছেলের ছেলের বাবা মা, ছেলের মায়ের বাবা মা, মেয়ে দেখতে গেছে, মেয়ের বাবার, মেয়ের মায়ের বাড়ি কোথায়, মেয়ের মায়ের বাবা মা কেমন, খুব পরিমাণে দেখতো। এখনও অনেক সময় অনেক জায়গাতে বংশপঞ্জিকা দেখে কিন্তু বিয়ে হয়, কারণ তারা বিশ্বাস করে জেনেটিক্স খুব ইম্পর্টেন্ট। তারা জানতো না খাতা কলমে, কিন্তু এইটুকু বুঝতো, ছেলের বংশ যদি ভালো হয় ছেলে হবে খুব ভালো, মেয়ের বংশ যদি খুব ভালো হয় তবে মেয়ে হবে খুব ভালো, এটা বুঝতো তারা। তাই বুঝতো বলেই বিয়ে দেওয়ার সময় কিন্তু এগুলো চিন্তা করতো। আগেকার গানগুলো তুমি শুনলে অবাক হবে, জাতের মেয়ে কালো ভালো, গঙ্গার জল ঘোলা ভালো। জাতের মেয়ে কালো হলেও সমস্যা নেই, কারণ জাতটা ভালো। জাত মানে জেনেটিক্সটা যে ভালো। আর গঙ্গার জল ঘোলা হলেও সমস্যা নেই, কারণ গঙ্গার অরিজিন জেনেটিক্স হচ্ছে হিমালয়ের মাথা থেকে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় হিমালয়ের মাথা থেকে আসা জল অনেক বেশি পবিত্র। তাই জাতের মেয়ে কালো ভালো, গঙ্গার জল ঘোলা ভালো। আমি বলতে চাইলাম, আগেকার মানুষেরা জেনেটিক্স বুঝতো, খাতা কলমে পড়েনি, কিন্তু জেনেটিক্স বুঝতো। এখন খাতা কলমে জেনেটিক্সকে কে বানিয়েছিলেন প্রথমে? আমরা যেই জেনেটিক্স সাবজেক্ট পড়ছি, এই সাবজেক্ট জেনেটিক্স কে বানিয়েছিলেন? সাবজেক্ট জেনেটিক্স কে বানিয়েছিলেন চলো জেনে নিই। সাবজেক্ট জেনেটিক্স যিনি বানিয়েছিলেন, সেই মানুষটার নাম হলো গ্রেগর জোহান মেন্ডেল। এই সেই ভদ্রলোক যার নাম জোহান মেন্ডেল, তিনি প্রথম খাতা কলমে জেনেটিক্সকে সাবজেক্ট আকারে ফর্ম দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? অনেকদিন আগের কথা, 1822 সাল। 1822 সালের কথা বলছি। অস্ট্রেলিয়ার চেকোস্লোভাকিয়া বলে একটি জায়গাতে, চেকোস্লোভাকিয়া বলে একটি ছোট্ট গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ছোট্ট মেন্ডেল, নাম জোহান মেন্ডেল। অস্ট্রেলিয়ার মাটি বরাবরের জন্য মটর চাষ, বিশেষ করে গার্ডেন পিয়ের জন্য বিখ্যাত। তাই বেশিরভাগ কৃষক পরিবার মটর চাষের সঙ্গে যুক্ত থাকতো। ছোট্ট মেন্ডেল তার ব্যতিক্রম ছিল না। ছোট্ট মেন্ডেল ছোট থেকে বাবাকে মাঠে হেল্প করতে যেতেন, কখনো মটর দেখাশোনা করতেন, কখনো বাবার জন্য খাবার নিয়ে যেতেন। তাই মটর চাষ তার কাছে একটা হাতেখড়ি। মটর চাষ, মটর ফল, মটর গাছ তার খুব চেনা, তার খুব জানা। ছোট্ট থেকেই মটর সম্বন্ধে, গার্ডেন পি প্ল্যান্ট সম্বন্ধে তার একটা আইডিয়া ছিল। একটু বড় হলো, ট্যালেন্টেড বাচ্চার নাম জোহান মেন্ডেল। গ্রামেরই চার্চের ফাদার মেন্ডেলের বাবাকে মেন্ডেলের বাবাকে বললেন, আপনি ছেলেকে পাঠিয়ে দেন
দূর শহরে, অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত শহরের নাম ভিয়েনা, যেখানে শিক্ষার যত রকম কেন্দ্র আছে, কলেজ, ইউনিভার্সিটি, খুব বিখ্যাত বিখ্যাত, আপনি পাঠিয়ে দেন ওখানে উচ্চশিক্ষার জন্য। ছেলেকে কিন্তু শিক্ষিত করতে হবে। অনেক পরে, আগের কথা নয় কিন্তু, 1800 সাল মানে অনেক উন্নত পৃথিবী। তাই করলেন। চার্চের ফাদারের কথা শুনে মেন্ডেলের বাবা, জোহান মেন্ডেলের বাবা ছোট্ট বাচ্চা মেন্ডেলকে পাঠিয়ে দিলেন, বোঝালেন তোমাকে ভিয়েনা নামক শহরে গিয়ে পড়তে হবে। চার্চের ফাদার যখন মেন্ডেলের বাবাকে বোঝালেন, ছোট্ট বাচ্চা মেন্ডেলকে তিনি ভিয়েনা নামক শহরে পাঠিয়ে দিলেন। ভিয়েনা নামক শহরে উচ্চশিক্ষার জন্য জোহান মেন্ডেল চলে গেলেন। তোমাদের শুনে অবাক লাগবে, এই জোহান মেন্ডেল কিন্তু বায়োলজির স্টুডেন্ট ছিলেন না। তিনি ভিয়েনা নামক শহরে ফিজিক্স আর ম্যাথ পড়েছিলেন। জোহান মেন্ডেল ভিয়েনা নামক শহরে ফিজিক্স আর ম্যাথ পড়েছিলেন। ফিজিক্স আর ম্যাথ ভালো করে পড়ার পরে জোহান মেন্ডেল বেশ উচ্চশিক্ষিত হলেন। সেই সময়ের উচ্চশিক্ষিত মানে চার্চের ফাদার হতে গেলেও অনেক শিক্ষা লাগে, এখনকার মতো সময় নয়। ফিজিক্স এবং ম্যাথ শিখে মেন্ডেল জয়েন করলেন অ্যাজ এ ফাদার। উপাধি পেলেন গ্রেগর। আজকে মেন্ডেলের নাম গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেল গ্রেগর জোহান মেন্ডেল হলেন, চার্চের ফাদারের দায়িত্ব নিলেন। চার্চের প্রেয়ারের কাজ শেষে মেন্ডেল চার্চের বাইরের গার্ডেন প্লান্টগুলো, বাগানগুলোতে যেতেন আর ভাবতেন এদের মধ্যে হাইব্রিডাইজেশন করাবো, পলিনেশন করাবো, পরাগযোগ করাবো। কিন্তু তিনি তো জানেন না পরাগযোগ বা পলিনেশন, হাইব্রিডাইজেশন কী করে করতে হয় তিনি জানেন না। তিনি ভাবলেন বাবাকে তাহলে একটা চিঠি লিখি। বাবাকে চিঠি লিখতে বসলেন। চিঠিতে জানালেন, বাবা, আমি না বায়োলজি শিখতে চাই, আমি পলিনেশন শিখতে চাই, আমি হাইব্রিডাইজেশন শিখতে চাই, কি করে একটা প্লান্টের সঙ্গে আর একটা প্লান্টের পরাগযোগ বা পলিনেশন করা যায় শিখতে চাই, আমাকে কিছু টাকা পাঠিও, আমি পলিনেশন শিখতে চাই। মেন্ডেল পলিনেশন শিখলেন, মেন্ডেল হাইব্রিডাইজেশন শিখলেন, মেন্ডেল প্লান্ট সম্বন্ধে জানলেন, মেন্ডেল রিপ্রোডাকশন জানলেন। মেন্ডেল আবারও একবার, গ্রেগর জোহান মেন্ডেল আবারও একবার 1853 সালে জয়েন করলেন অ্যাজ এ ফাদার। মেন্ডেলের নাম গ্রেগর জোহান মেন্ডেল। এখন মেন্ডেল তার চার্চের সমস্ত কাজ করার পর চার্চের বাইরের মটর গাছগুলো, বাগানগুলো পরিদর্শন করতো, ঘুরতো, দেখতো, বেড়াতো। একদিন হঠাৎ মেন্ডেলের মনে ইচ্ছে হলো একটা কাজ করি। এই একটা ছোট্ট মটর গাছ আছে, যেটাকে ডোয়ার্ফ পি প্লান্ট বলে, বেঁটে মটর গাছ। এটা টল পি প্লান্ট, লম্বা মটর গাছ। মেন্ডেল চিন্তা করলেন এদের মধ্যে আমি একটা হাইব্রিডাইজেশন করাবো, পলিনেশন করাবো। এই বেটে ডোয়ার্ফ পি প্লান্টের এটার নাম অ্যান্থার, মানে পরাগধানী। এটার নাম স্টিগমা। এটাকে বলে পিস্টিল, এটাকে বলে কার্পেল। পুংকেশর বা স্ট্যামেন, আর কার্পেল বা গর্ভকেশর। তিনি এই স্ট্যামেন থেকে কিছু পোলেন গ্রেন নিয়ে এখানে দেওয়ার চেষ্টা করলেন। তাই করলেন মেন্ডেল এই যে অ্যান্থার আছে, অ্যান্থারের গায়ে সব পোলেন গ্রেন লেগে আছে, পোলেন গ্রেনটাকে নিয়ে লম্বা ফুলের স্টিগমাতে, গর্ভমুণ্ডে দিয়ে দিলেন, নাম পলিনেশন। মেন্ডেল বললেন দেখি কি হয়। মেন্ডেল ওয়েট করে গেলেন কিছুদিন, দেখলেন ওই যে লম্বা মটর গাছ, টল পি প্লান্ট, যেখানে তিনি পলিনেশন করিয়েছিলেন, সেই টল পি প্লান্টে সুন্দর একটা ফল ধরেছে, একটা একটা মটর ফল, একটা পি ফ্রুট ধরেছে। মেন্ডেল বললেন দেখি এরপর কি হয়। কিছুদিন পরে এই মটর ফলের এই বীজগুলো মাটিতে পড়লো, বীজগুলো মাটিতে পড়ে চারা গাছ হতে শুরু করলো। মেন্ডেল দেখতে থাকলেন, দেখি কি হয়, সিডগুলো থেকে প্লান্ট কেমন হয় দেখি। মেন্ডেল অবাক হলেন, চারা গাছগুলো বাড়ছিল। ভাবলেন যে কেউ হয়তো মায়ের মতো হবে, বা কেউ বাবার মতো, কেউ মাঝারি হবে, কেউ লম্বা হবে। কি অবাক করা বিষয়, চারটে মটর গাছই বা চারটে বীজই, আমি চারটের ছবি আঁকলাম, চারটে বেবি প্লান্টই পুরো হুবহু একদম মায়ের মতো লম্বা, প্যারেন্টাল টলের মতো লম্বা। মেন্ডেল অবাক হলেন।
এটা কি করে সম্ভব? আমি তো টলের সঙ্গে ডোয়াফের হাইব্রিডাইজেশন করালাম, তাহলে বাচ্চাগুলো কেন ডোয়াফ হলো না, ইন্টারমিডিয়েট হলো না, সব কেন টল হলো? আমি তুমি হলে হয়তো ভাবতাম কিছু একটা পেয়েছি। মেন্ডেল কিন্তু তা ভাবেননি। মেন্ডেল ভাবলেন কোথাও একটা ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে? কোথাও একটা ভুল হচ্ছে, এটা তো হতে পারে না। টল একটা লম্বা আর একটা বেটের মধ্যে হাইব্রিডাইজেশন করালে সব কি করে লম্বা হচ্ছে? হতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? মেন্ডেল ভাবলেন, ও বুঝতে পেরেছি, এই যে এই যে প্লান্টটা দেখতে পাচ্ছি টল, আসলে নিজের নিজের অ্যান্থার থেকে, আসলে এর নিজের, খেয়াল করে দেখো এই জায়গাটায়, ও নিজের অ্যান্থার থেকে স্টিগমাতে পোলেন গ্রেন পড়ে যাচ্ছে। এই যে বেটে মটর গাছ থেকে পোলেন গ্রেন দেওয়ার আগেই লম্বা মটর গাছের নিজের অ্যান্থার থেকে পোলেন গ্রেন নিজের স্টিগমাতে পড়ে যাচ্ছে। যেহেতু গার্ডেন পি প্লান্ট একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার তৈরি করে, তাই এদের অ্যান্থারও থাকে, স্টিগমা থাকে, তাই এই নিজের অ্যান্থার থেকে সেলফ পলিনেশন হয়ে যাচ্ছে। মেন্ডেল ভাবলেন বোধহয় সেলফ পলিনেশন হয়ে যাচ্ছে, তাই লম্বা সবগুলো গাছ লম্বা হচ্ছে। তাই তিনি কি করলেন? বললেন না, এই অপশানটাই রাখা যাবে না। কি করতে হবে? অপশানটাই রাখা যাবে না। তিনি একটা কাজ করলেন, খেয়াল করে দেখো, তিনি এই লম্বা যে মটর গাছটার পুরো অ্যান্থার, এই স্ট্যামেনটাই কেটে বাদ দিলেন, পুরো মেল পার্টটাই কেটে বাদ দিলেন, যাতে করে কোনো রকম সমস্যা না থাকে। তিনি এইবার কিন্তু অনেকটা পারদর্শী, এক্সপার্ট। তিনি এই স্ট্যামেনটাকে কেটে বাদ দিলেন, এদিকে স্ট্যামেনটাকে, এদিকে স্ট্যামেনটা কেটে বাদ দিলেন। এখন কিন্তু এই টল প্লান্ট আর বাইসেক্সুয়াল প্লান্ট নয়, এটা এখন ইউনিসেক্সুয়াল ফিমেল প্লান্ট হয়ে গেছে। দেখো কোনো অ্যান্থার নেই, এই জায়গায় ছিল অ্যান্থারগুলো, ছিল স্ট্যামেনগুলো ছিল, নেই। এটা পুরোপুরি একটা ফিমেল প্লান্ট হয়ে গেছে। এইবার মেন্ডেল ভাবলেন নিশ্চয়ই তো এবার কিছু হবে। তিনি আবারও একবার এই ডোয়াফ বেটে মটর গাছ থেকে পোলেন গ্রেনটাকে নিয়ে ডাস্টিং করে দিলেন টল প্লান্টের স্টিগমাতে। মেন্ডেল দেখতে থাকলেন এবার কি হয়। মেন্ডেল দেখলেন আবারও একটা কিছুদিন পরে মটর ফল হলো। তার কিছুদিন পর মটর ফলগুলো মাটিতে পড়লো, চারা গাছ হতে থাকলো। এবার ভাবলেন বোধহয় অন্যরকম রেজাল্ট আসবে, কিন্তু মেন্ডেল অবাক হলেন, রেজাল্ট সেই একই। সমস্ত চারা গাছ, বেবি প্লান্ট আবারও সেই প্যারেন্টাল টলের মতো, সবগুলো প্যারেন্টাল টলের মতো। মেন্ডেল ভাবলেন কোথাও একটা ভুল হচ্ছে, এরকম তো হওয়ার কথা নয়, কোথাও একটা ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে? ও, আমি বুঝতে পারলাম। আসলে আমি এই যে এটাকে তো ফিমেল প্লান্ট বানিয়ে দিয়েছি, হ্যাঁ মানছি, এর নিজের থেকে আর হচ্ছে না, সেলফ পলিনেশন হচ্ছে না, মানছি সেলফ পলিনেশন হচ্ছে না। তাহলে বোধহয় আমি এখান থেকে পোলেন গ্রেন দেওয়ার আগেই অন্য কোনো একটা লম্বা মটর গাছ থেকে পোলেন গ্রেন কেউ এসে দিয়ে যাচ্ছে। হতে পারে সেটা কোনো পতঙ্গ দিচ্ছে, সে উড়ে গিয়ে বসেছে। হতে পারে কোনো একটা পতঙ্গ এখানে বসে এখানে এসে পোলেন গ্রেন দিয়ে যাচ্ছে, মানে ক্রস পলিনেশন হয়ে যাচ্ছে। আমি এই বেটে মটর গাছ থেকে পোলেন গ্রেন দেওয়ার আগেই অন্য লম্বা মটর গাছ থেকে কোনো একটা পোলেন গ্রেন এসে হয়তো এর মাথায় পড়ছে, তাই আমার আগেই অন্য লম্বা মটর গাছ পলিনেশন করে দিচ্ছে। এটাকে বন্ধ করতে হবে। এই জন্যই বোধহয় তাই লম্বা এই জন্যই বোধহয় সবগুলো গাছ লম্বা হয়েছে, এরকম তো হওয়ার কথা নয়। মেন্ডেল আবারও, এটাকে বলে ইমাস্কুলেশন, মেল পার্টটা কেটে বাদ দিলেন, স্ট্যামিন কেটে বাদ দিলেন, নাম ইমাস্কুলেশন। যাতে অন্য জায়গা থেকে কেউ এসে ডাস্টিং না করে দেয়, তাই তিনি এটাকে পুরো ব্যাগিং করে দিলেন। দুটো শব্দ, একটার নাম ইমাস্কুলেশন আর একটার নাম ব্যাগিং। তিনি ইমাস্কুলেশন করলেন, ব্যাগিং করলেন। দেখো, ব্যাগিং করে দিলেন কেন? যাতে কেউ এসে না আর পোলেন গ্রেন দিতে পারে। মেন্ডেল এবার ভাবলেন এবার তো কিছু একটা রেজাল্ট পাবো, তাই না? মেন্ডেল এবার কি করলেন, কিছুদিন পরেই ব্যাগিংটাকে খুললেন। ব্যাগিংটা খুলে এই বেটে মটর গাছের ডোয়াফ পি প্লান্ট থেকে আবারও মেন্ডেল, তাহলে এবার কি করলেন, মেন্ডেল এই টল প্লান্টের মেল প্লান্ট বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে ফিমেল পার্টটাকে এখন কেটে বাদ দিলেন, মেল পার্টটাকে কেটে বাদ দিলেন।
মেল পার্ট কেটে বাদ দেওয়ার নাম ইমাস্কুলেশন। তিনি ট্রাই করলেন, ইমাস্কুলেশন করলেন, এখন কিন্তু প্লান্ট হয়ে গেল ফিমেল ফ্লাওয়ার, একমাত্র টল প্লান্টটাই হয়ে গেল ফিমেল ফ্লাওয়ার। যাতে করে অন্য কেউ এসে না ডাস্টিং করতে পারে, তাই মেন্ডেল এটাকে ব্যাগিং করে দিলেন। তাই খুব ইম্পর্টেন্ট দুটো লাইন খুব আসে, একটা হলো ইমাস্কুলেশন, আর একটার নাম ব্যাগিং, আর একটার নাম হলো ব্যাগিং। এই দুটোই ইউজ করেছিলেন মেন্ডেল, আর এই দুটো শিখেছিলেন তিনি বায়োলজি পড়তে গিয়ে। এইবার মেন্ডেল কিছুদিন পরে ব্যাগিংটা খুললেন, ব্যাগিংটা একটুখানি খুলে একদম তৎক্ষণাৎ ডোয়ার্ফ বেটে মটর গাছের এই পোলেন গ্রেনটাকে নিয়ে লম্বা মটর গাছের স্টিগমাতে ডাস্টিং করে দিলেন। আবার সঙ্গে সঙ্গে পুনরায় রিব্যাগিং করে দিলেন, পুনরায় কভার করে দিলেন, রিব্যাগিং। মেন্ডেল তো এবারে খুব কনফিডেন্ট, এবার তো রেজাল্ট অন্য কিছু পাবো, কারণ এতক্ষণ ভুলভাল হচ্ছিল, আমার জন্যই ভুলভাল হচ্ছিল, এইবার তো বোধহয় কিছু আলাদা রেজাল্ট পাবো। মেন্ডেল ওয়েট করে গেলেন, মেন্ডেল ডাস্টিং করে দেওয়ার পর আবার রিব্যাগিং করে দিলেন। কিছুদিন পর মটর ফল হলো, বীজগুলো মাটিতে পড়লো, চারা গাছগুলো একটু 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 করে বাড়ছে। মেন্ডেল ওয়েট করে আছে, এইবার তো আলাদা কিছু রেজাল্ট পাবো। মেন্ডেল আলাদা কিছু রেজাল্ট নিয়ে যখন ওয়েট করছে, অবাক করা বিষয়, সবগুলো মটর গাছ বেবি প্লান্ট আবারও প্যারেন্টাল টল প্লান্টের মতো, সবগুলো বেবি প্লান্ট প্যারেন্টাল টল প্লান্টের মতো। মেন্ডেল খুব অবাক হলেন, এটা কী করে সম্ভব? একটা নয়, 10টা নয়, 100টা নয়, 1000টা এক্সপেরিমেন্ট করার পর মেন্ডেল দেখলেন সব রেজাল্ট সেম, সব এক্সপেরিমেন্টের রেজাল্ট সেম আসছে। মেন্ডেল খুব বিরক্ত হলেন, বললেন ধুর, এই লম্বা বেটে মটর গাছ নিয়েই কাজ করবো, এই টল ডোয়ার্ফ ক্যারেক্টারটাই খারাপ, আমি অন্য প্ল্যান্ট, অন্য কিছু নিয়ে কাজ করবো। কি নিয়ে কাজ করব? আমি এমন একটা পি প্লান্ট নেব যার ফ্লাওয়ার হবে হোয়াইট একটা, আর একটা প্লান্ট নেব যার ফ্লাওয়ার হবে ভায়োলেট, ভায়োলেট ফ্লাওয়ারওয়ালা একটা পি প্লান্টের সঙ্গে হোয়াইট ফ্লাওয়ারওয়ালা একটা পি প্লান্টের হাইব্রিডাইজেশন করানোর চেষ্টা করলেন। আসলে মেন্ডেল এইবার যে দুটো প্লান্ট নিলেন সে দুটোই লম্বা, এই লম্বা বেটের ঝামেলায় আর ঢুকবো না। মেন্ডেল এবার এক্সপেরিমেন্ট করলেন, কিন্তু সে আবারও একই প্রশ্ন, সেই ইমাস্কুলেশন, সেই বলো ইমাস্কুলেশন, সেই ব্যাগিং, সেই ডাস্টিং, সব করার পরেও রেজাল্ট সেই সেম, সবগুলো বেবি প্লান্টের ফ্লাওয়ার কিন্তু ভায়োলেট। অবাক হলেন যে হোয়াইট গেল কোথায়? কিন্তু হোয়াইট ফ্লাওয়ারওয়ালা প্লান্ট তৈরি হওয়া উচিত না, কারণ যেহেতু আমি দু ধরনের প্লান্ট নিয়েছি, একটা ভায়োলেট ফ্লাওয়ারওয়ালা, একটা হোয়াইট ফ্লাওয়ারওয়ালা, তাহলে তো আমার এখানে ভায়োলেট ফ্লাওয়ারওয়ালা প্লান্ট শুধু তৈরি হচ্ছে, হোয়াইট কেন হচ্ছে না? মেন্ডেল অবাক হলেন। মেন্ডেল আবারও ভায়োলেট ফ্লাওয়ারওয়ালা প্লান্টের সঙ্গে হোয়াইট ফ্লাওয়ারওয়ালা প্লান্টের 1000খানা এক্সপেরিমেন্ট করলেন, এবং ওই 1000টা এক্সপেরিমেন্টের রেজাল্টে সবগুলো বেবি প্লান্ট কিন্তু ভায়োলেট ফ্লাওয়ার তৈরি করে, সবগুলো বেবি প্লান্টের ভায়োলেট ফ্লাওয়ার তৈরি হয়। মেন্ডেল বিরক্ত হলেন। মেন্ডেল কত ধৈর্যশীল মানুষ দেখো, মানুষটার ধৈর্য দেখে অবাক হয়ে যায়। 1000বার এক্সপেরিমেন্ট করার পর মেন্ডেল বললেন, এই এই হোয়াইট এই হোয়াইট অ্যান্ড ভায়োলেট কালারের ফুল ক্যারেক্টারটাই খারাপ, এটা নিয়ে কাজ করা যাবে না, অন্য কিছু নিয়ে কাজ করব। কী নিয়ে কাজ করব? মেন্ডেল এবার বললেন, আমি হলুদ মটর ফল বিশিষ্ট গাছের সঙ্গে সবুজ মটর ফল বিশিষ্ট গ্রিন পড, ইয়েলো পড আর গ্রিন পড, ইয়েলো পডের সঙ্গে গ্রিন পডের হাইব্রিডাইজেশন করব। আবারও অবাক করা বিষয়, সমস্ত বেবি প্লান্টের পডগুলো কিন্তু গ্রিন পড, গ্রিন পড। আবারও একটা নয়, 10টা নয়, 100টা নয়, 1000খানা এক্সপেরিমেন্ট করার পর মেন্ডেল দেখলেন সমস্ত বেবি প্লান্টের কিন্তু ফ্রুট গ্রিন পড বিশিষ্ট। মেন্ডেল আবারও বিরক্ত হলেন, বিরক্ত হয়ে বললেন, আমি এই ইয়েলো পড আর গ্রিন পড ক্যারেক্টারটা নিয়ে কাজই করব না, আমি অন্য ক্যারেক্টার নিয়ে কাজ করব। এবার তিনি রাউন্ড সিড বিশিষ্ট প্লান্টের সঙ্গে রিঙ্কেল সিড বিশিষ্ট প্লান্টের হাইব্রিডেশন করালেন। আবারও সেই 1000টা এক্সপেরিমেন্ট করার পরেও সেম রেজাল্ট, সমস্ত বেবি প্লান্ট, সমস্ত ফিলিয়াল প্লান্টের
সিড কিন্তু রাউন্ড শেপ বিশিষ্ট। মেন্ডেল আবারও বিরক্ত হলেন। এরকম বিরক্ত হতে 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 মেন্ডেল 7 বছর ধরে কাজ করেছিলেন। 7 পেয়ার ক্যারেক্টার নিয়েছিলেন। কখনো টল ডোয়াফ, সবগুলো প্ল্যান্ট টল, কখনো পার্পেল হোয়াইট, সবগুলো পার্পেল, কখনো গ্রিন পড ইয়েলো পড, সবগুলো বেবি প্লান্ট গ্রিন পডের, কখনো রাউন্ড রিঙ্কেল, সবগুলো প্লান্টের ফার্স্ট ফিলিয়ালে সবাই রাউন্ড, কখনো ইয়েলো সিড গ্রিন সিড, প্রথম অপত্যজনিত সবাই ইয়েলো সিড, কখনো অ্যাক্সিয়াল ফ্লাওয়ার পজিশন, কখনো টার্মিনাল ফ্লাওয়ার পজিশন, কিন্তু অদ্ভুতভাবে সবগুলো বেবি প্লান্টের ফ্লাওয়ার ছিল অ্যাক্সিয়াল পজিশনে। কখনো ইনফ্ল্যাটেড পট শেপ, কনস্ট্রিক্টেড পট শেপ নিয়েছিলেন, সবগুলো পট শেপ কিন্তু ইনফ্ল্যাটেড ছিল। এরকম করে মানুষটা 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে 7 বছর ধরে কাজ করেছিলেন। করার পরে একটা সিদ্ধান্তে আসলেন। কি সিদ্ধান্ত? আসলে যখন কোনো বিপরীত অপোজিট ক্যারেক্টার বিশিষ্ট দুটো প্লান্টের মধ্যে হাইব্রিডাইজেশন করানো হয় ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে, প্রথম অপত্য জনুতে যে কোনো একটি বৈশিষ্ট্য প্রকাশ পায় যার নাম ডমিন্যান্ট, আর একটি পায় না, তার নাম রিসেসিভ। তিনি এবার কিন্তু আর নিজেকে দোষ দিলেন না। তিনি বুঝলেন আসলে এই যে টল আর ডোয়াফকে আমি দোষ দিচ্ছিলাম, লম্বা বেটে খারাপ, বেগুনি সাদা খারাপ, আসলে কেউ খারাপ ছিল না, এটাই জেনেটিক্স। প্রথম অপত্য জনুতে যে কোনো একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়, যেটি পায় তার নাম প্রকট, যেটি পায় না তার নাম প্রচ্ছন্ন। মেন্ডেল সেই প্রথম এক্সপেরিমেন্টে ফিরলেন। মনে করে দেখো, একটা টল প্লান্ট আর একটা ডোয়াফ প্লান্ট, প্রথম এক্সপেরিমেন্ট ছিল, টল আর ডোয়াফ ফিরলেন। মেন্ডেল বললেন এটা আসলে, এই দিকটাই তাকাও, এটা আসলে ডোয়াফ, এটা আসলে টল, এটা আসলে ডোয়াফ, এটা আসলে টল। আসলে এটা হলো ডোয়াফ বেটে, নিশ্চয়ই এর মধ্যে বেটে কোনো ফ্যাক্টর রয়েছে যার জন্য বেটে। এটা লম্বা, নিশ্চয়ই এর মধ্যে লম্বা কোনো ফ্যাক্টর রয়েছে যার জন্য লম্বা। এখন এই বেটে ফ্যাক্টর থেকে গ্যামেট আসে, এই লম্বা ফ্যাক্টর থেকে গ্যামেট আসে, এই গ্যামেট দুটো মিলিত হয়ে তৈরি করে নতুন একটা ফিলিয়াল, যেটা ক্যাপিটাল টি স্মল টি, মানে স্মল টি থেকে স্মল টি আসলো, ক্যাপিটাল টি থেকে ক্যাপিটাল টি আসলো, ক্যাপিটাল টি স্মল টি মিলে ক্যাপিটাল টি স্মল টি হলো। এবং প্লান্টটি কেন লম্বা, এই বেবি প্লান্টটি কেন লম্বা? কারণ এই টি হলো ডমিন্যান্ট আর স্মল টি হলো রিসেসিভ। মানে এবার কি করলেন, এই ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে তৈরি হওয়া এই টল প্লান্ট দুটো নিলেন। ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে তৈরি হওয়া এটা টল প্লান্ট হবে, টল প্লান্ট হবে এটা, এরকম প্লান্ট দুটো নিলেন, যে দুজনের মধ্যে ক্রস করলেন। একটা হলো ক্যাপিটাল টি স্মল টি, আর একটাও ক্যাপিটাল টি স্মল টি। এখান থেকে দুটো গ্যামেট তৈরি হয়, ক্যাপিটাল টি আর একটা নাম স্মল টি। এখান থেকে দুটো গ্যামেট তৈরি হয়, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। চেকার বোর্ড করলে দেখা যায় ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি, গাছটা লম্বা হবে, গাছটা লম্বা, গাছটা কিন্তু লম্বা। তারপরে ক্যাপিটাল টি স্মল টি, হ্যাঁ হয়তো ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, কিন্তু প্লান্টটা লম্বা হবে, কারণ এটা এটা হলো হোমোজাইগাস টল, এটা হলো হেটেরোজাইগাস টল। আবারও পরেরটা খেয়াল করে দেখো, স্মল টি ক্যাপিটাল টি, মানে ক্যাপিটাল টি স্মল টি, আবারও প্লান্টটা টল হবে, তবে হেটেরোজাইগাস টল হবে, কারণ এখানে টি ইজ ডোমিন্যান্ট ওভার স্মল টি, টি ইজ ডোমিন্যান্ট ওভার স্মল টি। তাই এই তিনটে প্লান্ট লম্বা হলেও তিনটের জিনোটাইপ কিন্তু সেম নয়। আর লাস্টে স্মল টি হোমোজাইগাস রিসেসিভ, তাই জন্য প্লান্টটি ডোয়ার্ফ বা বেটে। মেন্ডেল এরকম কিছু ঘটনা দেখলেন এবং প্রথম এক্সপেরিমেন্টে ফিরে গেলেন। দেখলেন 4টে প্লান্টের মধ্যে একটা প্লান্ট হলো ক্যাপিটাল টি, দুটো হলো ক্যাপিটাল টি স্মল টি, আর একটা হলো স্মল টি। মেন্ডেল ম্যাথের স্টুডেন্ট, ওই যে বলেছি ম্যাথ আর ফিজিক্স শিখেছে, ঘটে তো মালপত্র রয়েছে না, তো কাজে লাগাবি, কিছু করার নেই। 4 ভাগের 1 ভাগ ক্যাপিটাল টি,
4/2 ক্যাপিটাল টি স্মল টি আর 4/1 স্মল টি। মেন্ডেল এটাকে লিখলেন হাফ ক্যাপিটাল টি স্কোয়ার, এটাকে লিখলেন হাফ স্মল টি স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ স্মল টি করে দেখলেন হাফ ক্যাপিটাল টি প্লাস হাফ স্মল টি স্কোয়ার একটা সূত্র আসছে। তিনি এটাকে ax প্লাস by তার স্কোয়ারের সূত্র লিখলেন। মেন্ডেল এরকম ফার্স্ট এক্সপেরিমেন্ট যেটা টল আর ডফ ছিল সেটা নিয়ে আবারও একটা সুন্দর ইকুয়েশন বানালেন, একটা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন করলেন। মেন্ডেল কিছু কাগজপত্রে অনেক কিছু লিখলেন, এরকম মোটা শিট বানালেন, সব ম্যাথ ফিজিক্স বায়োলজি এক জায়গায় করে, মানে তার নিজের এক্সপেরিমেন্ট থেকে কিছু শিট বানালেন, কিছু ইকুয়েশন বানালেন, নাম দিলেন হাইব্রিডাইজেশন অন পি প্ল্যান্ট। মেন্ডেল এটাকে নিয়ে সেই সময় অস্ট্রেলিয়ার মিডিয়া তো ছিল না, ফেসবুক ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়া ছিল না, সেই সময় কোনো কিছু প্রকাশ হতো পত্রিকার মাধ্যমে। ব্রুন ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড সোসাইটি বলে একটা পত্রিকার সম্পাদকের কাছে গেলেন। মেন্ডেল কিছু কাগজপত্র বানালেন, কিছু লেখালেখি করলেন। কত বছর ধরে লেখালেখি করলেন জানো? মেন্ডেল 1856 সাল থেকে 1863 সাল 7 পেয়ার্স ক্যারেক্টার নিয়ে মেন্ডেল কিছু শিট নিয়ে গেলেন ব্রুন ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড সোসাইটি নামক পত্রিকার সম্পাদক সেক্রেটারির কাছে। যে স্যার, আমার নাম জোহান মেন্ডেল, আমি একজন চার্চের ফাদার, আমি গার্ডেন পি প্ল্যান্টের উপর কিছু কাজ করেছি হাইব্রিডাইজেশন করে। এই কাজগুলো একটু দেখবেন, একটু বিজ্ঞানের মানুষদের কাছে পৌঁছে দেবেন, সায়েন্সের মানুষদের কাছে, সায়েন্টিস্টদের কাছে একটু পৌঁছে দেবেন। আমার এই রিসার্চ, যেখানে রিসার্চ হয় সেই রিসার্চ সেন্টার পর্যন্ত আমার এই এক্সপেরিমেন্টগুলোকে পৌঁছে দেবেন। মেন্ডেলের একটাই উদ্দেশ্য ছিল, তার করা এক্সপেরিমেন্ট যেন তেন প্রকারে যেন সায়েন্সের ল্যাবে পৌঁছে যায়, সায়েন্টিস্টদের হাতে পৌঁছায়। কারণ তিনি যে কি করেছেন তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন। কিন্তু অদ্ভুত বিষয়, ব্রুন ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড সোসাইটির যিনি সেক্রেটারি, তিনি ভাবলেন এ কোত্থেকে একজন চার্চের ফাদার এসে কী সব হাইব্রিডাইজেশন অন পি প্ল্যান্ট কী সব জমা দিচ্ছে, এইসব আলতু ফালতু জিনিস আমার পেপারে আমি লিখবো না। তিনি নিলেন এবং ডাস্টবিনে ফেলে দিলেন, রিজেক্ট করে দিলেন। তিনি এগুলোকে নিলেন আর ডাস্টবিনে ফেলে দিলেন। মেন্ডেল কিছুদিন ওয়েট করার পর দেখলো কেউ ডাকে না, তার ওই লেখাগুলো কেউ প্রকাশ করে না, তার লেখাগুলো প্রকাশ হয় না, কেউ তাকে ডাকে না। মেন্ডেল আবার একটু অবাক হয়, কিন্তু মেন্ডেল যে নাছোড়বান্দা, মেন্ডেল যে ছাড়ার পাত্রই নয়, যে মানুষটা 1000 বার এক্সপেরিমেন্ট করে, 7 বছর ধরে এক্সপেরিমেন্ট করে, সে ছাড়বার পাত্র নয়। মেন্ডেল আবারও গেলেন, বললেন দেখেন না একবার, আমার মনে হয় আপনি একটিবার সায়েন্সের ল্যাবে আমার এই এক্সপেরিমেন্টগুলো, আমার এই লেখা কাগজগুলো পাঠিয়ে দেন, এটা বিজ্ঞানকে অনেক বেশি হেল্প করবে। আপনি প্লিজ আমার এই লেখাগুলো একটু দেখেন, একটু প্লিজ তাদের কাছে পাঠিয়ে দেন। ব্রুন ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড সোসাইটি পত্রিকার সম্পাদক আবার একটু বিরক্ত হলেন, নিলেন ডাস্টবিনে ফেলে দিলেন। কারণ একজন চার্চের ফাদার আবার কি সায়েন্সের এক্সপেরিমেন্ট করবে? যেখানে বড় বড় সায়েন্টিস্ট রয়েছে, তারা ছাড়া এরকম চার্চের ফাদার কি করবে? এরকম একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 7 বার, 6 বারের পরে 7 বার, লাস্ট টাইম আর একবার মেন্ডেল গেলেন। মেন্ডেল সত্যি বলতে 6 বার রিজেক্ট হওয়ার পরে 7 বারের মাথায় আবার একবার গেলেন, খুব করজোরে অনুরোধ করলেন, দেখুন আমার এই এক্সপেরিমেন্টটা আপনি একবার সায়েন্সের ল্যাবে প্লিজ পাঠিয়ে দেন। আমার এই এক্সপেরিমেন্টের মধ্যে মটর গাছ, গার্ডেন পি প্ল্যান্ট নিয়ে অনেক ভালো ভালো এক্সপেরিমেন্ট করা রয়েছে, এটা বিজ্ঞানকে অনেক বেশি সাহায্য করবে। এতবার আসলে একটা মানুষের মনে খুব স্বাভাবিক মায়া হয়, একটু দয়া হয়, একটা মানুষ বারবার আসছে, কিছু তো একটা মনে হয় করেছে। এইবার কিন্তু
ব্রুন ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড সোসাইটি পত্রিকার জেনারেল সেক্রেটারি মেন্ডেলের এই শিটটাকে, মেন্ডেলের এই কাগজগুলোকে আর ফেললেন না, এবার কিন্তু অ্যাকসেপ্ট করলেন, পাঠিয়ে দিলেন কোথায়, যেখানে বিজ্ঞান নিয়ে গবেষণা হয়, সায়েন্স নিয়ে রিসার্চ হয়, সেখানে পাঠিয়ে দিলেন। এবং তার পত্রিকার একদম ছোট্ট এক কোনায়, মানে বড় পত্রিকার ছোট্ট কোনায় একটা কথা পাবলিশ করলেন। কি কথা? কথাটা হলো হাইব্রিডাইজেশন অন পি প্ল্যান্ট বাই মেন্ডেল। পত্রিকার এক কোনায় জেনারেল সেক্রেটারি ব্রুন ন্যাচারাল হিস্ট্রি, পত্রিকার নাম ইম্পর্টেন্ট, ব্রুন ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড সোসাইটি নামক পত্রিকার এক কোনাতে কিন্তু পাবলিশড হলো মেন্ডেলের লেখা, এক কোনায় ছোট্ট করে। তবু তো পাবলিশড হয়েছে। মনে রেখো, 7বারের মাথায় কিন্তু মেন্ডেলের লেখাটি প্রকাশিত হয়েছিল। তাই মেন্ডেলের জীবনের লাকি নাম্বার কিন্তু 7। 7 ইয়ার্স ধরে এক্সপেরিমেন্ট, 7 পেয়ার ক্যারেক্টার, 7 টাইমসের মাথায় মেন্ডেল তার এক্সপেরিমেন্টকে প্রকাশিত করতে পেরেছিল। 1863 সালে জানো তো কাজ শেষ হয়ে গেছিল, কিন্তু ওটাকে প্রকাশ করতে 1865 লেগে গেছিল। 1863 সাল থেকে 1865 সাল 2 বছর শুধু সময় লেগেছিল মেন্ডেলের এই এক্সপেরিমেন্টটা প্রকাশ পেতে। একটা জিনিস ভেবে একটু আমার ভালো লাগে, সেই দিন অন্তত পত্রিকার সম্পাদক মেন্ডেলের এই এক্সপেরিমেন্টগুলো সায়েন্সের ল্যাবে পাঠিয়েছিল। হ্যাঁ, পত্রিকার এক কোনায় লিখেছিল বলে একটু মন খারাপ হলেও সেদিন পাঠিয়েছিল, এটা ভেবে ভালো লাগে। মেন্ডেলকে পত্রিকার সম্পাদক বলেন, আগামী সপ্তাহে আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম আছে, যেখানে আপনার ডাকা হবে, আপনাকে 3 মিনিট সময় দেওয়া হবে। প্রত্যেকে যারা নতুন নতুন কাজ করছেন তাদেরকে আমরা 3 মিনিট করে সময় দিচ্ছি, তাদের কাজ করাগুলোকে বলার সুযোগ দেওয়া হচ্ছে তাদেরকে, তারা কি করেছেন বা তারা কি করতে চাইছেন। আপনাকে 3 মিনিট বক্তৃতা দিতে হবে, বক্তব্য দিতে হবে। 3 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে মেন্ডেল বেজায় খুশি। মেন্ডেল চিন্তা করছে, আমি কি করেছি সব কথা বলবো, সবগুলো পরপর বলবো। মেন্ডেল সেদিন ওই ব্রুন ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড সোসাইটির ডাকা প্রোগ্রামে অনেক নামকরা মানুষদের সামনে 3 মিনিটে তার বক্তব্যকে সম্পূর্ণ করতে পারেননি, গুছিয়ে বলতেই পারেনি, সব এলোমেলো হয়ে গেছে। কারণ 7 বছর ধরে ঘটা ঘটনাগুলো, 7 বছরের এক্সপেরিমেন্টগুলো কখনো 3 মিনিটে বলা যায় না। মেন্ডেল কিছুটা আপসেট, মানে কিছুটা গুছাতে বলতে পারো, গুছিয়ে বলতে পারেনি, বা কি বলবো কি বলবো না বুঝে উঠতে পারেনি। মেন্ডেল কিন্তু সেই দিন তার বলা কাজগুলো মানুষদেরকে বোঝাতে পারেননি, বা এটাও বলতে পারো সেদিন প্রোগ্রামে থাকা মানুষগুলো তো মেন্ডেলকে চিনতো না, কেউ মেন্ডেলকে জানতো না। মেন্ডেল কে? মেন্ডেল নামক একটা চার্চের ফাদার আবার কি করেছে? ওরাও অত বেশি ইন্টারেস্টেড ছিল না মেন্ডেলের কথাতে। ওরাও বেশি ইন্টারেস্টেড না। মেন্ডেলও গুছিয়ে বলতে পারলেন না। মেন্ডেল আবার বাড়ি ফিরলেন। তারপরে আর কিন্তু মেন্ডেলকে কেউ ডাকেনি। মেন্ডেল মন খারাপ করে থাকতো। মেন্ডেলের জীবদ্দশায় এক্সপেরিমেন্ট করার পরে ওইটুকুই ছিল মেন্ডেলের অ্যাচিভমেন্ট, এর বাইরে মেন্ডেলকে কিন্তু আর কেউ ডাকেনি। মেন্ডেল আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করলেন, বাড়িতে থাকতেন ঘরের মধ্যে। সালটা 1884, নিজের বাড়িতে, সম্পূর্ণ আনপপুলার, একদম অবিখ্যাত, আনফেমাস, নন ফেমাস, যাই বলো তুমি, সম্পূর্ণ আনপপুলার, আনফেমাস অবস্থায় মেন্ডেলকে কেউ চিনল না, মেন্ডেলকে কেউ জানলো না, কাকপক্ষীতেও টের পেল না মেন্ডেল মারা গেলেন। মেন্ডেল তার নিজের বাড়িতে মারা গেলেন। মেন্ডেল মারা গেলেন 1884-এ। মেন্ডেলকে কেউ কিন্তু মূল্য দিলেন না। এদিকে বিজ্ঞান 1888-এ বানাচ্ছেন ক্রোমোজোম আবিষ্কার করেছেন কে? ফ্লেমিং। 1909-এ উইলিয়াম জোহানসেন আবিষ্কার করলেন জিন, যেটা কিনা মেন্ডেল 1856 সালেই বুঝে গেছিলেন। এই ক্রোমোজোম, এই জিন, যা মেন্ডেলের মৃত্যুরও অনেক বছর পর বিজ্ঞান আবিষ্কার করছেন, তা অনেক দিন আগে মেন্ডেল
তার আঁচ করে গেছিলেন, তা আবিষ্কার করে গেছিলেন, তা ডিসকভার করে গেছিলেন। বিজ্ঞান কত পিছিয়ে গেল দেখো এই মানুষটার মৃত্যুতে। একটা কথা আছে না, মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন মানুষের মূল্য থাকে না, যখন মানুষ মারা যায় আমরা তাকে মূল্য দিতে শুরু করি। আসলে মানুষের বেঁচে ওঠা শুরু হয় মানুষের মৃত্যুর পর থেকে। মেন্ডেল যেদিন থেকে মারা গেলেন তারপরে গোটা পৃথিবী মেন্ডেলকে খুঁজতে শুরু করলেন। কি করে দেখো, তখনও মেন্ডেলকে কেউ জানে না। সালটা কিন্তু 1884, মেন্ডেল মারা গেলেন 1890, 91, 92, 95, 1900 সাল। মেন্ডেলের মারা যাওয়ার ষোলো বছর পর, মেন্ডেলের মারা যাওয়ার 16 বছর পর তিনজন বিজ্ঞানী, আমার খুব প্রিয় তিনজন বিজ্ঞানী, একজনের নাম হুগো দিভ্রিস, একজনের নাম কোরেন্স, একজনের নাম টেসমার্ক। আমার খুব প্রিয় তিনজন বিজ্ঞানী হুগো দিভ্রিস, কোরেন্স অ্যান্ড টেসমার্ক 1900, 1900 সালে যখন এক্সপেরিমেন্ট করতে সায়েন্সের সেন্টারে গেলেন, দেখলেন একটা শিট পড়ে আছে একদম নিচের দিকে। খুঁজতে খুঁজতে তিনজন একটা শিট খুঁজে পেলেন। শিট খুঁজে পেয়ে দেখলেন হাইব্রিডাইজেশন অন পি প্লান্ট বাই মেন্ডেল বলে একটা লেখা শিট। পড়লেন, অবাক হলেন। 1856 সালের একটা মানুষ কতটা কনসেপচুয়ালি জেনেটিক্সের কাজ করে গেছে, আমরা তাকে মূল্য দিইনি, আমরা তাকে চিনিনি। 1888 ফ্লেমিং যখন ক্রোমোজোম বানালেন, ওয়াল্ডিয়ার যখন ক্রোমোজোম বানালেন, যখন জোহানসন জিন বানাচ্ছেন, আমরা তাদেরকে নিয়ে মত্ত। কিন্তু এই মানুষটা যে 1856 সাল থেকে 63 সালে ভয়ঙ্কর নবজাগরণ তৈরি করে গেছে, কেউ মূল্য দেয়নি। তিনজন বিজ্ঞানী হাত মেলালেন, বললো আমরা এই মানুষটাকে ন্যায্য বিচার দেব, এই মানুষটাকে আমরা পুনর্জন্ম দেব, যে জন্মে হয়তো বডি আসবে না কিন্তু গোটা পৃথিবীর মানুষ মেন্ডেলকে চিনবে, মেন্ডেলকে জানবে। আমরা আবারও মেন্ডেলকে রিডিসকভার করব, আমরা আবারও মেন্ডেলকে রিবর্ন করাবো। তিনজন বিজ্ঞানী মিলে হাত মেলালেন আর বিজ্ঞানকে দুষলেন, তোমরা কেন মেন্ডেলকে গুরুত্ব দিলে না? দেখো তো মেন্ডেল কি করেছে। এই মেন্ডেল নামক মানুষটা আজ থেকে 34 বছর আগে ক্রোমোজোম বলে গেছে। মেন্ডেল নামক মানুষটা 34 বছর আগে ডোমিনেন্ট রিসেসিভ বলে গেছে। মেন্ডেল নামক মানুষটা 34 বছর আগে জিন বলে গেছে। মেন্ডেল নামক মানুষটা 34 বছর আগে ফ্যাক্টর বলে গেছে। যখন তোমরা সেল নিয়ে কাজ করতে ভয় পাচ্ছিলে তখন মানুষটা নিউক্লিয়াসের ভিতরে থাকা ডিএনএ, জেনেটিক বস্তু, ক্রোমোজোম, জিন, ফ্যাক্টর এসব নিয়ে কাজ করে গেছেন। তাকে গুরুত্ব দিলে না, তোমরা তাকে গুরুত্ব দিলে না কেন? এই তিনজন বিজ্ঞানীর সঙ্গে আরও কিছু সায়েন্টিস্ট যারা এক জায়গায় হলেন। সত্যিই তো মেন্ডেলের সঙ্গে অন্যায় হয়েছে, মেন্ডেলের সঙ্গে চরম অন্যায় হয়েছে। এই অন্যায় এই অন্যায়কে একটাই এই অন্যায়ের সমাধান একটাই, মেন্ডেলকে আবারও পৃথিবীর মানুষের কাছে রিবর্ন করাতে হবে, রিডিসকভার করাতে হবে। যখন হুগো দিভ্রিস টেসমার্ক আর কোরেন্স মেন্ডেলের কথা মানুষকে বলতেন, একটা বিজ্ঞানী যার নাম বেটসন, যে বিজ্ঞানীটা দেখছো যার নাম বেটসন, তিনি মেন্ডেলের কথা বলতে গিয়ে বারবার একটা টার্ম বলে ফেলতেন যার নাম জেনেটিক্স। অ্যাকচুয়ালি জেনেটিক্স টার্ম কিন্তু মেন্ডেল দেননি, জানো তো? জেনেটিক্স টার্ম মেন্ডেল দেননি, জেনেটিক্স টার্ম দিয়েছিলেন বেটসন। মানে মেন্ডেলের কথা বলতে গিয়ে বেটসন জেনেটিক্স 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 বলে ফেলতেন। তাই জন্য একটা প্রশ্ন খুব আসে, টার্ম জেনেটিক্স কয়েন বাই বেটসন। এই বেটসন 1905 সালে জেনেটিক্স টার্ম কয়েন করেন। যে বেটসনরা, হুগো দিভ্রিস, টেসমার্ক, কোরেন্সরা মেন্ডেলকে পৃথিবীর মানুষের কাছে আবার পরিচয় করলেন, মেন্ডেলকে পুনর্জন্ম দিলেন, মেন্ডেলকে রিডিসকভার করলেন, আবার গোটা পৃথিবীর সামনে প্রমাণ করলেন মেন্ডেল সেদিন ভুল ছিল না। মেন্ডেল সেদিন কিন্তু অনেক বেশি একটা সুন্দর কাজ করেছিলেন। যদি আমরা এটাকে প্রায়োরিটি দিতাম, যদি আমরা সেটাকে গুরুত্ব দিতাম, তাহলে আজকের বিজ্ঞান 100 বছর এগিয়ে থাকতো। এই তিনজন বিজ্ঞানীর সাথে আরও কিছু বিজ্ঞানী মিলে সেদিন একটা সাবজেক্টস যেটা বানিয়ে গেছিলেন মেন্ডেল, সেটাকে রিফর্ম করলেন এবং সেদিন নতুন করে একটা সাবজেক্টের জন্ম হলো। বিজ্ঞানীরা আলোচনা করলেন, এই সাবজেক্টের নাম জেনেটিক্স, আর এই সাবজেক্টের জন্ম যিনি দিলেন তার নাম গ্রেগর জোহান মেন্ডেল। তাই তো গ্রেগর জোহান মেন্ডেল ইজ ফাদার অফ জেনেটিক্স। আবার একটা নতুন সাবজেক্টের জন্ম হলো, সাবজেক্টের নাম জেনেটিক্স, জেনেটিক্সের ফাদার হলেন গ্রেগর জোহান মেন্ডেল। এই তিনজন বিজ্ঞানী যারা
এই সাবজেক্টের প্রতিষ্ঠাতাতে। এরা এতটাই বড় মনের মানুষ ছিল এই তিনজন বিজ্ঞানী, যারা সমস্ত ক্রেডিট সব কিছু মেন্ডেলের নামে দিয়ে দিয়েছিলেন। মেন্ডেল যেগুলো করেছিলেন সেগুলো, যেগুলো করেননি সেগুলো। একটা বিষয় তোমাদেরকে আমার বলতে ইচ্ছা করছে, যদিও ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। বলো তো মেন্ডেলকে কেন সেদিন গুরুত্ব দেওয়া হয়নি? মেন্ডেলকে কেন সেদিন আটকে দেওয়া হয়েছিল? মেন্ডেলের এক্সপেরিমেন্ট তো সায়েন্সের ল্যাবে পৌঁছেছিল, কেন মেন্ডেলকে আবার একবার ডাকা হলো না? মেন্ডেলকে কেন প্রায়োরিটি দেওয়া হলো না? বলতে পারবে? জানো তো কারণটা? এনসিইআরটি বইয়ে খুব সুন্দর করে চারটে কারণ এক্সপ্লেন করা হচ্ছে। এক, আসলে মেন্ডেল কেন এক্সপ্রেস হয়নি? সেই সময়ের যোগাযোগ ব্যবস্থা ছিল অনুন্নত, সোশ্যাল মিডিয়া ছিল না, টিভি নিউজ চ্যানেল ছিল না, মেন্ডেল তার কাজকে প্রকাশ করতে পারেননি। একটা পত্রিকা কখনো মেন্ডেলের কাজকে প্রকাশ করতেই ভালো করে ইন্টারেস্টেড ছিল না, বা হয়তো পারেও নি। 2 নম্বর, মেন্ডেল যে বিষয়টা নিয়ে কাজ করছিলেন, জেনেটিক্সের ফ্যাক্টর, জিন, জেনেটিক্স, সেই সময়ের বিজ্ঞানীগুলো লেভেল মেন্ডেলের থেকে অনেক কম ছিল। তারা আসলে মেন্ডেলের লেভেলে পৌঁছাতেই পারেনি। মেন্ডেল অনেক বেশি হাই লেভেলে ছিল। তাই তিনি যে বিষয় নিয়ে কাজ করছিলেন তা তার সমসাময়িক বিজ্ঞানীদেরকে বোঝাতে পারেননি, বা বলতে পারো তার সমসাময়িক বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা মেন্ডেলের কথাগুলো বুঝতে পারেননি। আরেকটা বড় কারণ, মেন্ডেল তার এক্সপেরিমেন্টে ম্যাথামেটিক্স ইউজ করেছিলেন। মেন্ডেল হলো ফার্স্ট সায়েন্টিস্ট বায়োলজিতে যিনি বায়োলজির মধ্যে ম্যাথ ঢুকিয়েছিলেন। যখন মেন্ডেল ওই এক্সপেরিমেন্টটা সায়েন্সের ল্যাবে পৌঁছেছিল, বায়োলজির লোক বললো এইসব ax+by এর সূত্র তো আমাদের জিনিস নয়, ম্যাথামেটিক্সের জিনিস। ম্যাথের লোকের কাছে পাঠানো হলো, ম্যাথামেটিক্সের লোকেরা বললো এই টল প্লান্ট, পি প্লান্ট, মটর গাছ তো আমাদের জিনিস নয়, এটা বায়োলজির জিনিস। মেন্ডেলের এই এক্সপেরিমেন্ট না ঘর কা না ঘাট কা, কোনোটাই হলো না। মেন্ডেলের এই তত্ত্বটা, মেন্ডেলের এক্সপেরিমেন্টটা দুজনের মাঝখানে পড়ে গেছিল, এটা একটা কারণ ছিল। 3 নম্বর কারণ, মেন্ডেল যে ফ্যাক্টর নিয়ে কথা বলেছিল সেই ফ্যাক্টরটার ফিজিক্যাল কোনো প্রুফ দিতে পারেনি মেন্ডেল। আমি অফলাইন ক্লাসে তোমাদেরকে এগুলো এবার বলতে শুরু করব। আমি তো যে ইন্ট্রোডাকশনটুকু দিলাম, এর পরের ক্লাসটা আরও বেশি ইন্টারেস্টিং, আরও বেশি মজার হবে হয়তো। কিন্তু আমি তোমাদেরকে সবসময় বলবো, অনলাইনের থেকে অফলাইন কিন্তু হাজার গুণ বেশি ভালো, হাজার গুণ বেশি সুবিধার। আমি তোমাকে দেখতে পাবো, তুমি আমাকে দেখতে পাবে, তোমার দিকে তাকিয়ে কথা বলতে পারবো, তুমি আমার দিকে ফিরে কোশ্চেন করতে পারবে। তাই অনলাইনে হয়তো এটা ভিডিওটা আর দিতে পারবো না, আমি অফলাইনে তোমাদেরকে জেনেটিক্সের বাকি পার্টটুকু বোঝাবো। মেন্ডেল কিন্তু সেদিন নিজের এক্সপেরিমেন্টকে প্রকাশ করতে পারেনি। আমি 3টে কারণ বললাম, আরেকটি কারণ ছিল ভয়ঙ্কর কারণ। মেন্ডেলের সেই সময়ে একজন বিখ্যাত বিজ্ঞানী গোটা পৃথিবীকে রাজ করছিলেন, বিজ্ঞানীর নাম ছিল ডারউইন, চার্লস ডারউইন। তিনি যে তত্ত্ব দিয়েছিলেন তার নাম ছিল কন্টিনিউয়াস ভেরিয়েশন। মেন্ডেলের এই তত্ত্ব কন্টিনিউয়াস ভেরিয়েশনের একদম উল্টো তত্ত্ব, অপোজিট তত্ত্ব। ডারউইন পরবর্তীকালে আমরা জানি যে কন্টিনিউয়াস ভেরিয়েশন তত্ত্বটা ভুল ছিল, যেটা ডিসপ্রুভড হয়ে যায়। মেন্ডেলের তত্ত্ব কিন্তু ভুল ছিল না। ডারউইন সেদিন কিন্তু মেন্ডেলের তত্ত্ব বুঝেছিলেন, হয়তো চুপ ছিলেন, সাইলেন্ট ছিলেন, পক্ষেও নেননি, বিপক্ষেও যাননি। পক্ষে নেননি কারণ পক্ষ নিলে তো তার তত্ত্ব ভুল হয়ে যাবে, আর বিপক্ষে যাননি কারণ পরবর্তীকালে চার্লস ডারউইন বড় মাপের বিজ্ঞানী, উনি জানতেন যে আমার তত্ত্ব একদিন ভুল হবে, মেন্ডেলের তত্ত্ব আবার একবার প্রকাশিত হবে, তাই তিনি বিপক্ষেও যাননি, খুব সাইলেন্ট গেম খেলেছিলেন। এই ছিল জেনেটিক্সের ইতিহাস। হুগো দি ভ্রিস, টেসমার্ক, কোরেন্স, এদের ইতিহাস, মেন্ডেলের পুনর্জন্মের ইতিহাস। জীবনে তোমাকে যদি কিছু করতে হয় তাহলে অনেক বেশি ধৈর্য ধরে করতে হবে। মাত্র 2 বছর, 11-12 বা নিট 1 বছর করলে তবে একটা বড় পরীক্ষা। যদি মেন্ডেল হতে চাও, তাহলে অনেক বেশি ধৈর্য রাখতে হবে, সব কিছু ছাড়তে হবে, সব কিছু ছেড়ে একটা বিষয়ে কনসেন্ট্রেট করতে হবে, পাগল হতে হবে, উন্মাদ হতে হবে। একটা নয়, দুবার নয়, 3বার নয়, 10বার রিভিশন করতে হতে পারে, 100বার রিভিশন করতে হতে পারে, তবুও হাল ছাড়া যাবে না। মেন্ডেল কিন্তু হাল ছাড়েননি। চলো দেখা হচ্ছে আবার পরে ক্লাসে।